বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা দৈনিক আজকের বাংলার পাঠক, দর্শক এবং শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিন্ন মাত্রায়। ভিন্ন মাত্রায় এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক বিষয় নিয়ে, সমসাময়িক সমস্যাগুলো নিয়ে, এবং আমরা খুঁজে বের করার চেষ্টা করি সমসাময়িক সমস্যাগুলোর সমাধানের উপায়। এ পর্যায়ে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সম্মিলিত বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের সমন্বয়কারী জনাব খোরশেদ আলম। জনাব খোরশেদ আলম, স্বাগত জানাচ্ছি আপনাকে ভিন্ন মাত্রায়। ধন্যবাদ। আপনি একটু আমাকে বলবেন যে আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনারা নোয়াখালী বিভাগ চাচ্ছেন, কেন চাচ্ছেন? আসলে এটা তো একটা প্রথমে আমি ধন্যবাদ জানাই দৈনিক আজকের বাংলার ডিজিটাল স্টুডিওতে এবং ভিন্ন মাত্রা আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এই আজকের মাত্রার যারা শুভাকাঙ্ক্ষী এবং যারা দর্শক শ্রোতা আছেন সকলকে ধন্যবাদ জানাই। আপনি যে প্রশ্ন করলেন যে নোয়াখালী কেন বিভাগ চাই, সেক্ষেত্রে এটা আসলে একটি দীর্ঘ আলোচনার বিষয়। তারপর আমি খুব সংক্ষেপে যদি বলতে চাই, সেটি হচ্ছে একটা মানে রাষ্ট্রীয় কাঠামো আমাদেরকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশে যে 8টি জেলা বিভাগ ইতিমধ্যে রয়েছে, আমরা নোয়াখালীকে নবম বিভাগ হিসেবে চাচ্ছি এই কারণে যে রাষ্ট্রের যে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম আছে সেই দাপ্তরিক কার্যক্রমগুলো নোয়াখালীর মানুষ তথা বৃহত্তর নোয়াখালীর যে ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুরের এবং কুমিল্লা অঞ্চলে যে মানুষগুলো রয়েছে দাপ্তরিক কার্যক্রমগুলো সম্পন্ন করার জন্য চট্টগ্রাম বিভাগের ধারস্থ হতে হয়। সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের এই বিভিন্ন যে অ্যানালাইসিস এবং বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দাপ্তরিক কার্যক্রম তথা মানে ডিসেন্ট্রালাইজ যদি আমাদের বিভাগীয় কার্যক্রমটা যদি ডিসেন্ট্রালাইজ হয় এবং আমরা দেখি যে চট্টগ্রাম এবং ঢাকা কেন্দ্রিক আমাদের আসলে রাষ্ট্রীয় যে কার্যক্রমগুলো অব্যাহত আছে, আমরা সেটা থেকে বেরিয়ে এসে একটা রাষ্ট্রীয় যে কাঠামো এটাকে ডিসেন্ট্রালাইজ করতে চাচ্ছি। এবং নোয়াখালী যদি বিভাগীয় দপ্তরগুলো আসে সেক্ষেত্রে নোয়াখালী বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষগুলো কষ্ট লাঘব হবে এবং মানে মূলত সেজন্যই আমরা এই ক্ষেত্রে কুমিল্লার ব্যাপারে আপনার মতামত কি? আসলে কুমিল্লাও একটি মানে কি স্বতন্ত্র জেলা, নোয়াখালী একটা স্বতন্ত্র জেলা। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লাও বিভাগের জন্য আমরা আসলে যে আমাদের যে মুভমেন্টটা রিসেন্টলি আমরা যে গ্রো আপ করেছি সেটার মূল বিষয় হচ্ছে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সাহেব ইতিপূর্বে কুমিল্লাতে একটি জনসভায় তিনি বলেছেন যে কুমিল্লাকে বিভাগ করার জন্য উনি মানে ওনার সর্বোচ্চ চেষ্টা করবে এবং আশ্বাস দিয়েছে কুমিল্লাবাসীকে। তো আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের নোয়াখালীকে বিভাগ করার, আমি আপনাকে যদি এখানে একটু ইনফরমেশন দিয়ে থাকি, সেক্ষেত্রে 1994 সাল থেকে আমাদের কিন্তু এই বিভাগ বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এই এত দীর্ঘ একটা আন্দোলনের ধারাবাহিকতাকে মানে আসলে প্রশ্নবিদ্ধ করে যদি কেউ এখন তাদের এই যে এখন ক্ষমতা আছে বা তাদের এখন একটা দায়িত্ব আছে, আপনি প্রশ্নবিদ্ধ করার কথা বলছিলেন এবং আপনি বলছিলেন যে যিনি সমন্বয়ক রয়েছে আপনি তাকে উদ্দেশ্য করেই বলছিলেন যে যদি আপনাদের এই আন্দোলনের দাবিটা প্রশ্নবিদ্ধ করা হয়। আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনি যেমন নোয়াখালী বিভাগ চাচ্ছেন, আপনি এবং আপনারা নোয়াখালী বিভাগ চাচ্ছেন, কুমিল্লাও তো চাইতে পারে। আচ্ছা, কুমিল্লা চাবে এবং আমি যদি বলি 2 দিন পরে কক্সবাজার চাবে, এরপরে গাইবান্ধা চাবে, এরপরে খুলনার আশেপাশে যারা আছে তারা চাবে। কথা বলছেন, দারুণ একটা কথা বলছেন, বাট এখানে চাওয়ার ক্ষেত্রে কিছু যৌক্তিকতা আছে। আপনি দেখেন কুমিল্লা জেলার যেই আপনার ভৌগোলিক যে অবস্থানটা আছে সেটা ঢাকার খুবই নিকটে, হ্যাঁ। আর আপনি দেখেন কুমিল্লা কিন্তু ঢাকা বিভাগের সাথে নয়, কুমিল্লা আছে কিন্তু চট্টগ্রাম বিভাগের সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। এরপর আপনি দেখেন নোয়াখালীর ভৌগোলিক অবস্থানটা, বৃহত্তর নোয়াখালীর ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, হ্যাঁ নোয়াখালী, ফেনী এগুলো কিন্তু ঢাকার চট্টগ্রামের খুব আশেপাশে, কিন্তু কুমিল্লাটা কিন্তু ঢাকার খুব কাছে। আমি যদি কুমিল্লাকে বিভাগের ক্ষেত্রে আমাদের আসলে কোনো প্রশ্নের জায়গাটা নাই কারণে জনাব খোরশেদ, চট্টগ্রাম কিন্তু বিভাগ রয়েছে এবং আপনি বলছেন যে আপনাদের নোয়াখালী, ফেনী এটা চট্টগ্রাম বিভাগের আশেপাশে এবং আপনারা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত, তাহলে কেন আপনারা আবার আলাদা করে? এটা যদি আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই, যদিও পাশের জেলা কিন্তু সেক্ষেত্রে নোয়াখালী থেকে চট্টগ্রামের দূরত্ব আপনার এই
100 কিলোমিটারেরও অধিক। ফেনী থেকে যদিও চট্টগ্রাম কাছে, কিন্তু নোয়াখালী থেকে কিন্তু চট্টগ্রাম অনেক। তো সেক্ষেত্রে আপনি আমাকে বলেন ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত? ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব আসলে আমি এখন ওই ইয়েটা দেখতে পাচ্ছি না, আমি ভুল তথ্য দিতে পারবো না। খুব কাছেই, হ্যাঁ, ঢাকার ভৌগোলিক অবস্থান এবং কুমিল্লার ভৌগোলিক অবস্থানটা খুব কাছেই। যাই হোক, তারা যদি কুমিল্লা যদি তারা বিভাগ চায় সেক্ষেত্রে আমাদের কোনো সে নাই, কিন্তু কুমিল্লার সাথে আমাদের নোয়াখালীকে যদি সম্পৃক্ত করা সেক্ষেত্রে নোয়াখালীবাসী এটা কখনোই মেনে নেবে না এবং এটার জন্য রাজপথের প্রয়োজনে আন্দোলনে নামবেন। রাজপথে আপনারা প্রয়োজনে আন্দোলনে নামবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতা। আমি যদি আপনাকে আপনার জ্ঞাতার্থে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, শুধু সমন্বয়ক বা এখন যে উপদেষ্টা প্যানেলে যিনি আছেন শুধু উনি না, একটা রাজনৈতিক দলের প্রধান বিশেষ জামাত ইসলামের প্রধান জনাব ডাক্তার শফিকুর রহমান, উনি কিন্তু উল্লেখ করেছেন যে কুমিল্লাকে বিভাগ করার একটা ইয়ের মধ্যে, জনসভার মধ্যে তিনি এটা কখনো এটা বলতে পারেন না। এবং নোয়াখালী থেকে কিন্তু এটা বিশাল একটা ভয়েস রেজ। উনি যে একটা কথা বললেন ডাক্তার শফিকুর রহমানের উদ্দেশ্য করে আমি বলবো, উনি একটা কথা বললেন কি, নোয়াখালীবাসী নাকি ফেনীবাসী এবং লক্ষ্মীপুরবাসী কখনো কোনো ভয়েস রেজ করে নাই, তারা বিভাগ চায়, এটা তিনি ভুল বলেছেন। আমি ওনার এই মন্তব্যকে আমি প্রত্যাখ্যান করলাম। পরিষ্কার আমাদের কাছে জনাব খোরশেদ, আপনি যদি আমাকে একটু বলেন যে বিগত সরকারের আমলে নোয়াখালী বিভাগ হবে অথবা কুমিল্লা বিভাগ হবে, এই নোয়াখালী আর কুমিল্লা এই দুইটার মধ্যে কোনটা গিয়েছিল? আচ্ছা, আপনি যদি ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু কুমিল্লাতে বেশি, এটা আমরা অস্বীকার করার কিছু নেই। এবং বিগত সরকার কুমিল্লাকে বিভাগ করবে এই ধরনের একটা মতামত প্রকাশ করেছিলেন এবং আপনারা অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিল আপনারা আন্দোলন করছেন এবং আপনারা নোয়াখালী বিভাগ চাচ্ছেন। বিগত 17 বছর কোথায় ছিলেন? এই না, দারুণ একটা প্রশ্ন করেছেন। আমি আসলে এই কথাটাই আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে এই দাবি ওই দাবি নানা ধরনের দাবি দাও আমরা দেখেছি, রিকশাদার আন্দোলন করছে, আনসার বাহিনী যারা তার আন্দোলন করছে। যদি সময় দেন আমি একটু ক্লিয়ার করবো। এটা আসলে মূলত আমরা এই মুহূর্তে এই ধরনের আন্দোলনের পক্ষে আমরা ছিলাম না, ঠিক আছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক সেটা আমরাও চাই। যেহেতু দীর্ঘ 17 বছরের একটা ফেসিড গভর্নমেন্ট ছিল, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সফল হলে আমরা বাংলাদেশিরাই সফল হব, আমরা রাষ্ট্রীয়ভাবে সফল হব। সেক্ষেত্রে আমাদের এই নোয়াখালী বিভাগ নিয়ে আন্দোলনে আমাদের যৌক্তিকতা ছিল না, কিন্তু কখন এই যৌক্তিকতাটা আসছে, যখন আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি ক্ষমতায় আসার পর তিনি তার জেলাকে বিভাগে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগছে। এটাতে আমরা মনে করি আমাদের নোয়াখালী বৃহত্তর নোয়াখালীবাসীর দাবিকে তিনি কি হেয় করছে এবং এটাকে কি বলে যে এটাকে অসম্মান করছে এবং এই জন্য আমরা মনে করি এটা উস্কে দেওয়া হয়েছে। আমরা সেই জন্য আমাদের বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে আমরা আমাদের এই দাবিটা পেশ করছি। কারণ আমরা যদি এখানে যদি ভেটো না দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আপনি জানেন যে মন্ত্রণালয় এখন বা সচিবালয়ে এখন তারা একজন উপদেষ্টা যে কথাটা বা যেই বিষয় যৌক্তিকতা তুলে ধরবে সেটা বাস্তবায়নের সম্ভাবনা বেশি। যদিও আমরা এই জিনিসটাও জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এই ধরনের কোনো নাই, মেমোরেন্ডাম নাই বা তারা একটা বিভাগীয় একটা কাঠামো তৈরি করার মতো। তারপরেও তারা যদি এটা আমাদের আন্দোলনকে মাথায় রেখে আমাদের এই দাবিকে অন্তত জিয়ে রাখার জন্য আমরা কুমিল্লা বিভাগ হোক, আমাদের কোনো প্রবলেম নাই, বাট কুমিল্লার সাথে নোয়াখালীকে যাতে জনাব খোরশেদ আমাদের কাছে পরিষ্কার। আমি যদি মাঝখানে আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলছিলেন যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন এবং আপনারা সরকারের পাশেই আছেন এবং আমরা তথ্য পেয়েছি আপনারা কিছুদিনের মধ্যেই ফেনী মহাসড়ক অবরোধ করে একটি বিক্ষোভ করতে যাচ্ছেন নোয়াখালী যেন বিভাগ করা হয় সেই দাবি নিয়ে। এবং আপনি আবার বলছেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে চান, তাকে সাপোর্ট করতে চান, তাদের সাথে আছেন। আপনারা কি অন্তর্বর্তীকালীন সরকারের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন না? আপনারা ফেনী মহাসড়ক অবরোধ করবেন যেখানে রাষ্ট্র সংস্কারের কথা চলছে, সবাই সংস্কারপন্থী কাজ করছে, সেখানে আপনারা মহাসড়ক অবরোধ করবেন? 17 বছর কেন করেন? নাইস, দারুণ একটা প্রশ্ন করেছেন। এই কথাটা কোথেকে আসছে যে ফেনী মহাসড়ক আমরা অবরোধ করবো? আপনি নিশ্চয়ই জানেন গত পরশু দিন আজকে 17 তারিখ জানুয়ারি 15 তারিখে আমাদের উপদেষ্টা ও একই ব্যক্তি আসিফ মাহমুদ সজীব মিয়ার একটা ভেরিফাইড ফেসবুক থেকে আমরা দেখলাম যে যদিও এই সচিবালয়ে আমাদের এই জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো
রিপোর্ট জমা দেওয়া হয় নাই সচিবালয়ে, কিন্তু তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওনার পেজ থেকে আমরা দেখলাম যে এ ধরনের একটা নিউজ করছে যে কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করে একটা সংস্কার কমিশনের প্রস্তাব পেশ করা হয়েছে। এটা দেখার পর আসলে আমাদের এই মঞ্চ এবং আমাদের নোয়াখালী ভিত্তিক যত সংগঠন রয়েছে, এবং শুধু নোয়াখালী, নট অনলি নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, আমি ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, আমরা তো অলরেডি লক্ষ্মীপুরে গত কিছুদিন আগে আমরা করলাম, মানববন্ধন বিক্ষোভ করলাম, নোয়াখালীতেও করলাম, ঢাকাতে তো করলাম ইতিপূর্বে। হ্যাঁ, আমরা খবর পেয়েছি আপনারা প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন 11ই ডিসেম্বর 2024। আপনারা নোয়াখালী জেলা সমিতির সাথে বৈঠক করেছেন 18 ডিসেম্বর 2024। নোয়াখালী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন 2 জানুয়ারি 2025। এবং আপনারা সম্মিলিত বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের ব্যানারে নোয়াখালীর সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করেছেন। আর জনাব হোসেন, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার, আচ্ছা আমি ওই জিনিসটা একটু কনক্লুড করে দিই। আমরা রিসেন্টলি কেন ফেনী মহাসড়ক অবরোধ করার বিষয়, ওই যিনি উনি একটা পোস্ট দিয়েছেন, হ্যাঁ আমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার, একজন সমন্বয়ক উনি স্ট্যাটাস দিয়েছেন অথবা কিছু একটা লিখেছেন, সেটার প্রতিবাদে আপনারা মহাসড়ক অবরোধ করতে চাচ্ছেন। কিন্তু জনাব হোসেন, আমি যদি আপনার কাছে জানতে চাই, দেশের এই অবস্থায়, যেখানে বাংলাদেশটা একটা ভঙ্গুর অবস্থায় ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার এই ভঙ্গুর বাংলাদেশকে পুনরায় ঠিকঠাক করে দেওয়ার জন্য আর কি উনি দায়িত্ব নিয়েছেন এবং উনি চেষ্টা করে যাচ্ছেন, ঠিক এই সময়ে আপনাদের এই আন্দোলন, আপনারা নোয়াখালী বিভাগ চাচ্ছেন, সমন্বয়ক স্ট্যাটাস দিচ্ছে, আপনারা সেটা এগেইনস্টে মহাসড়ক অবরোধ করছেন, আপনারা প্রেস ক্লাবে মানববন্ধন করছেন, কতটা যৌক্তিক দেশের এই পরিস্থিতিতে? আচ্ছা আমি যদি ব্যাপারটা এইভাবে যদি বলি যে একজন নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছেন এবং তখন আপনারা আপনাদের ন্যায্য দাবিগুলো তুলতেই পারেন, কিন্তু দেশের এই ভঙ্গুর অবস্থার মধ্যে আপনারা এই ধরনের দাবি তুলছেন এবং আন্দোলন করছেন, কতটা যৌক্তিক? ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে জিনিসটার উত্তর দিয়ে দেব। আমাদের সম্মিলিত বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে আমি এখানে একজন সমন্বয়কারী হিসেবে আমি আজকে এখানে বলবো, যদি সরকারের উচ্চ মহল থেকে এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে যদি এরকম কোনো আশ্বাস দেওয়া হয় যে কুমিল্লাকে এখন বিভাগ করা হবে না এবং নোয়াখালীকে বিভাগ করা যায় কিনা এটা নিয়ে আমরা সচিবালয়, আমাদের সংস্কার কমিশন এটা নিয়ে চিন্তা করবে, কিন্তু কুমিল্লাকে বিভাগ দেওয়া, এরকম কোনো আশ্বাস যদি রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের আর আন্দোলন এখানে করার দরকার নেই। আমরা মনে করি আমরা এই আন্দোলন এখানে স্থগিত করব, ঠিক আছে? কিন্তু এই ধরনের কিছু না করে উস্কানিমূলকভাবে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায় থেকে একজন উপদেষ্টা যদি উস্কানিমূলক যে পোস্টগুলো দেয়, এবং আমরা যদি এমনও শুনি যে সচিবালয় এরকম কার্যক্রম হচ্ছে, নোয়াখালীকে পাশ কাটিয়ে কুমিল্লাকে বিভাগ করার জন্য তোড়জোড় চলছে, তাহলে আমরা সেখানে থাকতে পারি না। জনাব খোরশেদ, আপনি যেটা বলছিলেন যে যদি সচিবালয় থেকে এরকম কোনো নির্দেশনা আসে কুমিল্লাকে বিভাগ করা হচ্ছে এবং নোয়াখালীকে করা হচ্ছে না, তখন আপনারা বসে থাকতে পারেন না এবং আপনারা আন্দোলনে নামবেন। কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে দেশের এই অবস্থার মধ্যে আমরা বাংলাদেশি যারা রয়েছে, আমরা সবাই সংস্কার চাচ্ছি। আমরা চাচ্ছি যে একটা করাপশন থেকে যেন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বের হয়ে আসে, এবং আমরা সেই লক্ষ্যে আমাদের দেশের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, সরকার কাজ করছে। আপনাদেরকে উচিত ছিল না যে ওই সমস্ত জায়গায় কাজ করা? কারণ আমি যদি এইভাবে বলি যে ধরেন কুমিল্লাকে বিভাগ করা হলো এবং একটা নির্বাচন হলো, গণতান্ত্রিক একটা সরকার আসলো, এবং ওই সরকারের কাছে তখনও তো আপনার এই দাবিটা জানাতে পারতেন, কারণ একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, তখন তার উপর অনেক দায়িত্ব চলে আসে রাষ্ট্রের জনগণের প্রতি, তখন তো আপনারা আপনাদের এই দাবিগুলো জানাতে পারতেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কেন? আচ্ছা, আমি সম্মিলিত বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে এই কথাটা পরিষ্কার করতে চাই। আপনি যে প্রশ্নটা আমাকে করছেন যে একটা রাজনৈতিক সরকার আসলে আমরা এই দাবি দাবাগুলো উত্থাপন করতে পারতাম, আমাদেরও প্রশ্ন, আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় কেন এই মুহূর্তে এসে কুমিল্লাকে বিভাগ করার জন্য তোড়জোড় শুরু করছে এবং আমাদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে আমাদের নোয়াখালীকে অসম্মান করে এই ধরনের প্রস্তুতি গ্রহণ করতেছে, আমাদের প্রশ্ন এটা। সুন্দর বলেছেন, যেহেতু আপনাদেরও প্রশ্ন যে সমন্বয়ক যিনি রয়েছেন তিনি কেন এরকম তোড়জোড় করছেন, আমরা সে প্রসঙ্গে হয়তো কখনো যদি সুযোগ হয় আমরা সমন্বয়কদের সাথে কথা বলার চেষ্টা করবো, আমরা জানার চেষ্টা করবো যে তারা কেন তোড়জোড় করছেন। কিন্তু আমার প্রশ্নটা পরিষ্কার, সেটা হচ্ছে যে যদি কুমিল্লা বিভাগ করে দেয় এবং আপনারা মাঠে আন্দোলনে নামবেন, আপনারা সড়ক অবরোধ করবেন, আপনারা মানববন্ধন করবেন এবং আপনারা মিটিং মিছিল যা যা করার করবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু
এই সরকারের আমলে এবং দেশের এই অবস্থাতে এটাকে আপনাদের করা উচিত হবে? অবশ্যই উচিত হবে। আমাদেরকে যদি পাশ কাটিয়ে নোয়াখালীর মতো বিভাগ, আমি আপনাকে কিছু ইনফরমেশন অ্যাড করি এই কথাটার সাথে। নোয়াখালী বিভাগের জন্ম 1821 সাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জনাব খোরশেদ, আমি জানি নোয়াখালীর অনেক ঐতিহ্য রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। আপনারা কি এটা নিয়ে কাজ করেছেন যে বিগত সরকারের আমলে যে আন্দোলন হলো, নোয়াখালীতে কতজন আহত ছাত্র জনতা রয়েছে যে যারা চিকিৎসা পায়নি? আপনাদের উচিত ছিল না যে অথবা চিকিৎসার কমতি হচ্ছে, ঘাটতি রয়েছে কোথাও, সেসব নিয়ে কাজ করা? আচ্ছা, নিজের জেলার মানুষগুলোকে ভালো না রেখে আপনারা নিজের জেলাটাকে আগে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন। আমাদের কাছে তথ্য রয়েছে নোয়াখালী তেমন অনেক ছাত্র জনতা রয়েছে যে যারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না এবং তারা সচ্ছল পরিবারের না। আমার তো মনে হয় যে আপনারা যদি ওই দিকটাতে কাজ করতেন তাহলে দেশের জন্য ভালো। আচ্ছা, আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই। আপনার বক্তব্যটা সুন্দর এবং যথেষ্ট যুক্তিপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং প্রশ্ন করেছেন। আমি এক্ষেত্রে একটা জিনিস অ্যাড করতে চাই, যার কাজ তারে সাজে অন্যজনের লাঠি বাঁধে, এরকম একটা কথা আছে, প্রবাদ আছে। আপনি দেখেন আমাদের ব্যানারের নাম কি, আমাদের সংগঠনের নাম কি? আমরা কি নিয়ে কাজ করবো? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কিন্তু নোয়াখালী প্রতিনিধি রয়েছে, আমাদের কিন্তু তারাও কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত আছে এবং এই যে দায়িত্বটা আপনি আমাদের কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য বলতেছেন, আমি একেবারেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। দেখেন, দিন শেষে আমরা সবাই যেহেতু বাংলাদেশি এবং আমাদের দেশটা স্টেবল পর্যায়ে নাই, হ্যাঁ, সেহেতু আমাদের তো সর্বপ্রথম দায়িত্ব হওয়া উচিত যে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে কিভাবে ভালো রাখা যায়, তাদেরকে ভালো রাখার চেষ্টা করা। কিন্তু আপনারা সেই জায়গায় কাজ না করে, অথবা হয়তো আপনারা করছেন যেগুলো হচ্ছে আমাদের দৃষ্টিপাত হচ্ছে না, হয়তো আপনারা প্রকাশ করছেন না, কিন্তু আপনাদের কি মনে হয় না যে প্রকাশ্যে আপনাদের সেই কাজগুলো করা, সেই কাজগুলো করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন নোয়াখালীর প্রতিনিধি রয়েছে, তারা সেই কাজগুলো আপনি জানলে খুশি হবেন, আমাদের দর্শকরা জানলে খুশি হবে যে ভেরি রিসেন্টলি গত পরশুদিন আমাদের নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার একটা এই ওয়াসিফপুর উচ্চ বিদ্যালয় নামক একটা বিদ্যালয়ে আমাদের এই রিসেন্ট যে অ্যাডহক কমিটি হয়েছে ওই প্রোগ্রামে আমি ছিলাম। তো এখানে আমি আমাদের ওইটা আমার বন্ধুপতি যে সভাপতি ছিলেন, তো ওকে আমরা এই সম্মিলিতভাবে বলেছিলাম যে আমাদের এলাকায় কিন্তু একটা ছেলে 24 গণ আন্দোলনে কিন্তু নিহত হয়েছিল, ওই ছেলেটার নামে একটা অডিটোরিয়াম করার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি যেখানে যতটুকু প্রয়োজন। বাট আপনি যে দায়িত্বটার কথা আমাদেরকে বলছেন, আপনি আপনার মন্তব্যকে আমি সাধুবাদ জানাই। আমি দায়িত্ব আপনাকে দিচ্ছি না, আপনি যদি বলেন যে আমি দায়িত্ব আপনাকে দিচ্ছি তাহলে ঠিক তদ্রুপ ভাবে আমি আপনাকে বলতে পারি যে আপনি তো সব দায়িত্ব সমন্বয়কদের উপর দিচ্ছেন। আমি সব দায়িত্ব সমন্বয়কদের, মানে যারা আহত রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমরা সহযোগিতা করছি, সবারই উচিত এই মানুষজনগুলোর পাশে দাঁড়ানো, কারণ তাদের রক্তের বিনিময়ে, তাদের আন্দোলনের জন্যই আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি। আমরা সহযোগিতা করতেছি আমাদের জায়গা থেকে। আমি একটু একটা ঘটনা আপনাকে উল্লেখ করলাম, আমি আমার জায়গা থেকে, এবং আমি এরকমই তাগিদ দিচ্ছি, যেমন সোনাইমুড়ি উপজেলার যে সমন্বয় কমিটি আছে ওরা কিন্তু আমাদের নোয়াখালী বিভাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে। ইভেন আমাদের নোয়াখালীতে যে নোয়াখালী বিভাগ আন্দোলন যে প্রোগ্রামটা হয়েছিল বিশাল আকারে, আপনি সম্ভবত মিডিয়া কভারে দেখছিলেন, ওই প্রোগ্রামে কিন্তু নোয়াখালীর যারা সমন্বয় ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়, তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছিল। সুতরাং তাদের দাবিও কিন্তু এখানে রিসেন্টলি 31 ডিসেম্বর আপনি যখন দেখবেন আমাদের জাতীয় শহীদ মিনারে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের একটি প্রোগ্রাম হয়েছিল বিশাল বড়, ওই প্রোগ্রামে আসার সময় আমাদের নোয়াখালীর গর্ব হান্নান মাসুদ, হ্যাঁ, উনি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের একজন প্রথম শ্রেণীর সমন্বয়ক। তো উনার নেতৃত্বে যে নোয়াখালী থেকে আসছিল যে মানে ছাত্রগুলো, ছাত্র জনতা সবাই কিন্তু মানে নোয়াখালী বিভাগ সাইদাবি কিন্তু বিশাল একটি ইয়ে করছিল টাকাতে, দেখে দেখলে বুঝবেন। তো আমি সারা দেশের দর্শকদের উদ্দেশ্যে বলবো, এবং আমাদের যারা দেশের রাষ্ট্রের নীতি নির্ধারক আছে এবং উপদেষ্টা মন্ডলী আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করবো। আমাদের এই বয়সটা আশা করি আমরা রাষ্ট্রের নীতি নির্ধারণ পর্যায়ে পৌঁছাতে পারবো, এবং আমরা আশা করবো আমাদের নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে যাতে এই ধরনের কোনো উস্কানিমূলক এবং নোয়াখালীকে পাশ কাটিয়ে যাতে কোনো সিদ্ধান্তে তারা উপস্থিত না হয়, এক্ষেত্রে কিন্তু আমাদের একটা কি প্রবাদের মতোই আছে, নোয়াখালীকে পাশ কাটিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু
সংগ্রাম কিন্তু রাজপথে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন সম্মিলিত। আমি আরো একটু, যদি আপনি আমাকে একটু সময় দিন, আমি একেবারেই শেষ পর্যায়ে যদি ছোট করে। আচ্ছা, হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের মোট জাতীয় অর্থনীতির 30%-এর অধিক কিন্তু নোয়াখালীর মানুষের অবদান। আপনি দেখবেন না, যত মিল কারখানা, ইন্ডাস্ট্রি এবং অর্থনীতিতে যত অবদান আছে, 30%-এর অধিক নোয়াখালীর মানুষের অবদান। তাহলে আমরা কেন একটা বিমানবন্দর পাইতে পারি না? আমরা কেন একটা সমুদ্র বন্দর পাইতে পারি না? আমাদের নিঝুম দ্বীপের মতো একটা মানে একটা দর্শনীয় স্থান, কক্সবাজার যেরকম বাংলাদেশের জন্য দর্শনীয় স্থান, নিঝুম দ্বীপ কিন্তু সেটা করা যায়। আমাদের পর্যটন খাতে নোয়াখালী বিশাল একটা অবদান রাখতে পারে। তো আমি বলবো, আমি এই নোয়াখালীকে বিভাগ করার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে আরও অবদান রাখবে এবং নোয়াখালীবাসী আমাদের, যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নেয়, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর কৃতজ্ঞ থাকবো। যদি কোনো সিদ্ধান্ত নাও নিতে পারে, অন্তত এই ধরনের কোনো মানে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত নিবে না, যে সিদ্ধান্ত নোয়াখালীবাসী। অনেক ধন্যবাদ জনাব খোরশেদ। আপনি বলছিলেন যে নোয়াখালী 30% অবদান রাখে বাংলাদেশের অর্থনীতিতে। সেক্ষেত্রে আপনারা নোয়াখালীর বিভাগ চাচ্ছেন অথবা উন্নয়ন চাচ্ছেন, এয়ারপোর্ট। আমরা এইভাবেই চিন্তা করবো যে বাংলাদেশের অনুন্নত যে সমস্ত জেলা রয়েছে, সেই সমস্ত জেলা উন্নত হবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করব। নোয়াখালী উন্নত হবে। একটা জিনিস এখানে, যদি আপনি আমাকে একটু সময় দিন, আমরা একেবারেই একদম ছোট করে বলতে হবে। দুঃখ প্রকাশ করতেছি এটা সময় বেশি নেওয়ার জন্য। আমি যদি আমাদের নোয়াখালীর যারা অবদান রেখেছেন ইতিপূর্বে, তাদের কথা যদি স্মরণ না করি, 52 ভাষা আন্দোলনে আমাদের নোয়াখালীর মানুষের অবদান অবশ্যই অপরিসীম। 71-এর মুক্তিযুদ্ধে আমাদের নোয়াখালীর মানুষের অবদান অপরিসীম। আপনি জানেন, আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন সিরাজুল আলম খান, যিনি নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা এবং বীরশ্রেষ্ঠ বহুল আমিন, তিনি 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন। 52-এর ভাষা আন্দোলনে আমাদের কমরেড মেহেদী সহ অনেকে অবদান রেখেছেন। আমাদের নোয়াখালীর মানুষবাসীর এবং নোয়াখালীর ঐতিহ্য এবং সংস্কৃতিকে গুরুন্বিত করে আমরা চাইনি অন্য কারোর সাথে যেভাবে। অনেক ধন্যবাদ। আমি আপনাকে এবং আজকের বাংলাকে অনেক ধন্যবাদ জনাব খোরশেদ। আমরাও চাই বাংলাদেশের প্রতিটা জেলা যেন উন্নত হয় এবং প্রতিটা জেলার অবস্থান যেন এরকম হয় যে কোনো প্রয়োজনে দূরে কোথাও যেন যেতে না হয়, অন্য কোনো জেলায় যেন যেতে না হয়। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলাই এইভাবে উন্নত হবে। তো আমাদের সাথে ছিলেন সম্মিলিত বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের সমন্বয়কারী জনাব খোরশেদ আলম। আমি জুনায়েদ বিদায় নিচ্ছি ভিন্ন মাত্রা থেকে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।